নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাবো সিটিভিএন এ। শুরু করছি আপনাদের এই প্রিয় অনুষ্ঠান এডুকেশন অনলাইন। এবং এডুকেশন অনলাইন মানেই আমার পড়ুয়া বন্ধু যারা রয়েছে তাদের অনুষ্ঠান। কিন্তু নিশ্চয়ই মনে হচ্ছে যে আজ আমার কোন পড়ুয়া বন্ধুরা টিভি স্ক্রিনের ওপারে বসবে এবং ম্যামের কথা শুনবে। আমার দশম শ্রেণীর বন্ধুরা যারা রয়েছে আজকের এডুকেশন অনলাইন একদম তাদের জন্য। এবং সাবজেক্ট আজ আমরা ভূগোল নিয়ে পড়াশোনা করব। বেশ কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ম্যামের কাছ থেকে জানতে চাইব। কিসের ওপর পড়ব? ভূগোলের কোন চ্যাপ্টার? বহিজাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ, এই বিষয়ের ওপরেই কি কি কোয়েশ্চেন্স আসতে পারে সেই সব বিষয় নিয়ে আলোচনা করব। ম্যাম উপস্থিত রয়েছেন আমাদের সঙ্গে। আগে ম্যামের সঙ্গে পরিচয় করাই তোমাদের। পিয়ালি ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন আজ। ম্যাম, আপনাকে স্বাগত জানাবো আজকের এই অনুষ্ঠানে। এবং অবশ্যই আজকের এই চ্যাপ্টার নিয়ে আমার বন্ধুরা ওয়েট করছে। এবং শুরুতেই আমি আপনার কাছেই আসব, আপনি যা বলতে চাইবেন এই নিয়ে। এবং তারই পাশাপাশি ভূমিরূপ মানেই ভূমিরূপের যে গঠন প্রক্রিয়া, প্রথম কিন্তু এই বিষয়টাই আমাদের মাথায় আসে যে গঠন প্রক্রিয়া বলতে আমরা কি বুঝি। হ্যাঁ, তো আজকে দশম শ্রেণীর আমি একদম প্রথম অধ্যায়টা নিয়ে শুরু করছি। মাধ্যমিক পরীক্ষা কাছাকাছি চলে এসেছে, তো সেক্ষেত্রে একদম প্রথম অধ্যায়টা তোমাদের খুব ভালো করে বুঝে নেওয়া দরকার। তো প্রথম অধ্যায়ের একদম প্রথম যে প্রশ্নটা ম্যাডাম আমাকে করলেন যে ভূমিরূপ প্রক্রিয়া বলতে কি বোঝায়। তো প্রথমেই আগে আমি বলি, এটা বোঝানোর আগে, যে আমাদের পৃথিবীর ওপরিভাগে আমরা নানান ধরনের প্রাকৃতিক ভূমিরূপগত নানান ধরনের বৈচিত্র্যতা দেখতে পাই। পাহাড়, পর্বত, মালভূমি, সমভূমি এগুলো তো দেখতে পাই, তার সাথে আরও বিভিন্ন ধরনের ভূমিরূপ কিন্তু আমরা দেখতে পাই। তো এই বিভিন্ন ধরনের ভূমিরূপগুলো যেগুলো ভূপৃষ্ঠের ওপরে সৃষ্টি হয়েছে, যে নির্দিষ্ট প্রক্রিয়া দ্বারা পৃথিবীর ওপরিভাগে এই ভূমিরূপগুলো সৃষ্টি হয়, তাকেই কি বলা হয়ে থাকে? ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া বলা হয়ে থাকে। এই ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়াকে আমরা প্রধানত দুটো ভাগে ভাগ করে থাকি। একটি হলো অন্তর্জাত প্রক্রিয়া আর একটি হলো বহির্জাত প্রক্রিয়া। অন্তর্জাত প্রক্রিয়া কাকে বলে? যে প্রক্রিয়াটা ভূপৃষ্ঠের অভ্যন্তরে ঘটে, কিন্তু তার প্রভাবে ভূপৃষ্ঠের ওপরিভাগে নানা ধরনের ভূমিরূপের পরিবর্তন বা বিবর্তন ঘটে যায়। আর বহির্জাত প্রক্রিয়া বলতে সেই সমস্ত প্রক্রিয়াকে বোঝায় যে প্রক্রিয়াটা ভূপৃষ্ঠের উপরিভাগে ঘটছে, যে সমস্ত শক্তিগুলি দ্বারা ভূপৃষ্ঠের উপরিভাগে ভূমিরূপে নানা ধরনের পরিবর্তন বা বিবর্তন ঘটে, সেই প্রক্রিয়াকে আমরা বহির্জাত প্রক্রিয়া বলে থাকি। তাহলে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়ার মধ্যেই অন্তর্জাত এবং বহির্জাত এই দুটো প্রক্রিয়া কিন্তু একসাথে মিলিতভাবেই আমরা ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া হিসাবে বর্ণনা করতে পারি। কিন্তু ম্যাম, যখনই এই অন্তর্জাত বহির্জাত বিষয় আসে, তখনই কিন্তু অবরোহণ এবং আরোহণের একটা বিষয়ও চলে আসে ইকুয়ালি। এবং আপনার কাছ থেকে এটাও একটু জানতে চাইবো, তারই পাশাপাশি ডিফারেন্সটাও কি এদের মধ্যে? হ্যাঁ, আচ্ছা। তো এবার বিষয়টা হলো যে এই যে অন্তর্জাত এবং বহির্জাত প্রক্রিয়া দ্বারা ভূপৃষ্ঠে যে বিভিন্ন ধরনের পরিবর্তন বা বিবর্তন ঘটছে, এই পরিবর্তন বা বিবর্তনের মধ্যে দিয়ে ভূমিরূপ যে গঠিত হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। তো ভূমিরূপ গঠন বলতে কিন্তু শুধুমাত্র যে উঁচু ভূভাগ গঠন হয়, ভূমিভাগের উচ্চতা বৃদ্ধি পায়, এরকম কিন্তু নয়। কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখতে পাই যে ভূমিভাগ গঠনকারী প্রক্রিয়ার মধ্যে ভূমিভাগের উচ্চতা যেমন বাড়ে, কিছু কিছু ক্ষেত্রে আবার ভূমিভাগের উচ্চতা কিন্তু কমেও যায়। তো অবরোহণ এবং আরোহণ হলো ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়ার দুটো ভাগ। তার মধ্যে থেকে প্রথম যে কথাটা বলছি সেটা হলো কি অবরোহণ। অবরোহণ আমার বন্ধুদের দু একটা ছবির মাধ্যমেও বোঝাতে পারি? অবশ্যই অবশ্যই, ছবিতে আমি আসবো এর পরবর্তীকালে। তো অবরোহণ এবং আরোহণের বিষয়টা যদি আমি তোমাদেরকে ছবির মাধ্যমে বোঝাই, তাহলে দেখো, এই যে একটা ভূভাগ গঠিত হয়েছে, এই ভূভাগটা দীর্ঘ সময় যাবৎ যদি ভূপৃষ্ঠের ওপরিভাগে থাকা বিভিন্ন শক্তি দ্বারা ক্রমাগত ক্ষয়প্রাপ্ত হতে থাকে এবং ভূমিভাগের উচ্চতাটা যদি আস্তে আস্তে করে কমে যায়, এই ডটেড লাইন দিয়ে আমি ভূমিভাগের উচ্চতাটাকে কমে যাওয়াটাকে দেখাচ্ছি। ধরো ভূমিভাগের উচ্চতা এতটা করে কমে গেল। তো ভূমিভাগের উচ্চতা কমে যাওয়ার ভূমিভাগের উচ্চতা ক্ষয় পাওয়ার প্রক্রিয়াকে কি বলা হয়ে থাকে? অবরোহণ বলা হয়ে থাকে।
ভূমিভাগের উচ্চতা কমে যাওয়ার বিষয়টাকে অবরোহণ বলে। আর আবার একদিকে যেমন আমরা দেখি যে ভূপৃষ্ঠের উপরিভাগে থাকা শক্তিগুলো যেরকম ভূমিভাগের ক্ষয় করে, সেই সঙ্গে সঙ্গে তারা আবার কি করে, সঞ্চয়ও করে। কারণ ক্ষয়জাত পদার্থগুলোকে তারা কি করবে, ক্ষয়জাত পদার্থগুলোকে তারা এক স্থান থেকে আরেকটা স্থানে বহন করে নিয়ে গিয়ে সঞ্চয় করবে। তো সঞ্চয়ের ফলে যদি দেখা যায় যে ভূমিভাগের উচ্চতা প্রাথমিক উচ্চতার থেকে বেড়ে গেছে, প্রাথমিক যে উচ্চতাটা ছিল তার থেকে দেখা গেল যে উচ্চতাটা বেড়ে গেল, তাহলে এই বেড়ে যাওয়াটাকে আমরা কি বলি, আরোহণ। তাহলে অবরোহণ এবং আরোহণ এই যে দুটো প্রক্রিয়া, মানে ক্ষয় এবং সঞ্চয়, এই ভূমিভাগের ক্ষয় এবং সঞ্চয়ের মাধ্যমে কি হয়, ভূপৃষ্ঠ একটা ভারসাম্য অবস্থায় এসে পৌঁছায়। কখনো কখনো ক্ষয় এবং কখনো কখনো সঞ্চয়। তো ক্ষয় এবং সঞ্চয় কাজের মাধ্যমে ভূমিভাগ যে একটা ভারসাম্য অবস্থায় এসে পৌঁছচ্ছে, এই ভারসাম্য অবস্থাটাকে আমরা পর্যায়ন বলে থাকি। তাহলে অবরোহণ এবং আরোহণ দুটো প্রক্রিয়ার সমন্বয়কেই বলা হয়ে থাকে কি, পর্যায়ন। পরীক্ষায় বারবারই প্রশ্ন আসে যে অবরোহণ কাকে বলে, আরোহণ কাকে বলে, পর্যায়ন কাকে বলে। এবং এর পরবর্তী যে প্রশ্নটার উত্তর দিচ্ছি সেটা হলো কি, অবরোহণ এবং আরোহণ প্রক্রিয়ার মধ্যে পার্থক্যটা কি। তাহলে আমরা সর্বপ্রথম এটা দেখতে পেলাম যে অবরোহণ প্রক্রিয়া হলো একটা ক্ষয়ের প্রক্রিয়া, আর আরোহণ প্রক্রিয়া হলো সঞ্চয়ের প্রক্রিয়া। অবরোহণ প্রক্রিয়াতে ভূমিভাগের উচ্চতা কমে যায়, আর আরোহণ প্রক্রিয়াতে ভূমিভাগের উচ্চতা বৃদ্ধি পায়। অবরোহণ প্রক্রিয়াতে কি হয়, নদী, বায়ু, হিমবাহ, আবহবিকার প্রভৃতি বহির্জাত শক্তিগুলো ক্রমাগত ভূভাগকে ক্ষয় করতে থাকে। এবং আরোহণ প্রক্রিয়াতে কি হয়, নদী, বায়ু, হিমবাহ, আবহবিকার এই সমস্ত বহির্জাত শক্তিগুলি দ্বারা ক্ষয়প্রাপ্ত পদার্থগুলো দূরবর্তী কোনো নিচু স্থানে গিয়ে জমা হয় এবং ধীরে ধীরে তার উচ্চতা বেড়ে ওঠে। তাহলে এটাই হলো কি আরোহণ এবং আরোহণ প্রক্রিয়ার মধ্যে পার্থক্য। সেক্ষেত্রে ম্যাম একটা বিষয় একটু জানতে চাইবো, এই যে প্রশ্নগুলো আমরা আলোচনা করছি, সামনেই মাধ্যমিক, তাই এই প্রশ্নগুলো আসতেই পারে, একদম মেইন ফ্যাক্টর এই প্রশ্নগুলো থাকবে এই চ্যাপ্টার। অবশ্যই, হ্যাঁ। তাহলে এরপর আমরা আসি জলচক্র, এই বিষয়টাও তো সামনে আসে এই চ্যাপ্টারটা সামনে এলে। হ্যাঁ, তো জলচক্রটা যদি বোঝাতে হয়, জলচক্র একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু, কারণ আমাদের পৃথিবীতে প্রাণের অস্তিত্ব রয়েছেই কিন্তু জলের জন্য। পৃথিবীতে একমাত্র পৃথিবী একটা গ্রহ যেখানে কি রয়েছে, প্রাণের অস্তিত্ব রয়েছে, এবং জলের উপস্থিতির কারণেই কিন্তু পৃথিবীতে প্রাণের অস্তিত্ব আছে বলে বলা যেতে পারে। তো শুধুমাত্র জল আছে এটাই নয়, আমরা দেখি যে পৃথিবীতে কিন্তু জলের বন্টনটা সব জায়গাতে কিন্তু সমান নয়। কোথাও জলভাগ বেশি রয়েছে, কোথাও নেই। সাধারণত আমরা যদি মরুভূমি অঞ্চলে চলে যাই, সেখানে দেখতে পাবো বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু খুবই কম। তো এই জন্য জলচক্র কিন্তু কি করে, পৃথিবীর এই ভারসাম্য রক্ষার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। যেরকম আমরা দেখতে পাচ্ছি যে এই সমুদ্র, নদী, হ্রদ এগুলো হলো ভূপৃষ্ঠের উপরিভাগে থাকা জলের উৎস। এবার এখানে কি হচ্ছে, দেখতে পাচ্ছি যে সূর্য রশ্মির প্রভাবে এই সমুদ্র, হ্রদ, নদী থেকে জল ক্রমাগত কি হচ্ছে, বাষ্পে পরিণত হয়ে সেটা বাতাসে মিশে যাচ্ছে। এবং সেই বাষ্প, দেখো অ্যারো দিয়ে দেখানো আছে, সেই বাষ্প ঘনীভূত হচ্ছে। ভূপৃষ্ঠ থেকে যখন ঊর্ধ্বাকাশে যাচ্ছে, তখন এই বাষ্প, জলীয় বাষ্পটা কি হয়ে যাচ্ছে, ঘনীভূত হচ্ছে। তো ঊর্ধ্বাকাশে গিয়ে জলীয় বাষ্প ঘনীভূত কেন হয়, কারণ ভূপৃষ্ঠ সংলগ্ন যে বায়ুমণ্ডলের যে স্তরটা আছে সেটা হলো ট্রোপোস্ফিয়ার স্তর। আর আমরা জানি ট্রোপোস্ফিয়ার স্তরে কি হয়, উচ্চতা বাড়ার সাথে সাথে উষ্ণতা কমতে থাকে। এই কারণে কি হয়, যত উঁচুর দিকে যাব, যত উচ্চতা বাড়বে ভূপৃষ্ঠ থেকে, দেখতে পাবো বাতাসের উষ্ণতা কিন্তু কমে যেতে থাকবে। সেই কারণে কি হয়, এই বাতাসের মধ্যে থাকা যে জলীয় বাষ্পটা আছে, সেই জলীয় বাষ্পটা ঘনীভূত হয়, এবং ঘনীভূত হয়ে সেটা বাতাসের মধ্যে ভেসে থাকা বিভিন্ন ধূলিকণা এবং ওপর আশ্রয় করে সেই
ঘনীভূত জলটা কি হয় ভাসমান অবস্থাতে থাকে। এবার তখন মেঘের সৃষ্টি হয়েছে। এইবার এই জলকণাগুলো যখন একে অপরের সাথে মিলিত হয়ে বড় আকার ধারণ করে তখন পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির টানে আবার বৃষ্টিপাত রূপে সেটা ভূপৃষ্ঠে এসে পৌঁছায়। শুধু বৃষ্টিপাত নয়, এটাকে আমরা বলি অধঃক্ষেপণ রূপে ভূপৃষ্ঠে এসে পৌঁছায়। সেটা বৃষ্টি হতে পারে, সেটা তুষারপাত হতে পারে, যা কিছু হতে পারে। তো এইভাবে যখন জল মানে ঘনীভূত মেঘটা থেকে আবার জলটা ভূপৃষ্ঠে এসে পৌঁছায় তখন কি হলো, ভূপৃষ্ঠের চারিদিকে এই জলটা ছড়িয়ে পড়লো এবং সেটা আবার ভূগর্ভে গিয়ে ভৌমজলের একটা ভাণ্ডার তৈরি করলো, বা আবার সমুদ্রে কিছুটা জল সমুদ্র নদী হ্রদে ফিরে এলো। এবার আবার পুনরায় ওই জলটাই কি হবে, আবার পুনরায় বাষ্পীভূত হবে। এইভাবে যে জলের চক্রাকার আবর্তন, এটাকেই আমরা জলচক্র বলে থাকি। আর যখন জলচক্রের এই বিষয়টা আসে বা জলের বিষয়, খুব স্বাভাবিকভাবে নদী কিন্তু তারই পাশাপাশি চলেই আসে এবং এই বিষয়টা জানতে চাইবো। তার আগে একটা কথা বলে রাখি, যারা দেখছো ইতিমধ্যেই পর্দার ওপারে রয়েছো, ম্যাম যা বলছেন, যে প্রশ্নগুলো বলছেন, ম্যাম কিন্তু এক একটা প্রশ্ন ধরে আলোচনা করছেন, তাই খুব স্বাভাবিকভাবে সেই প্রশ্নগুলোকে অবশ্যই নোট ডাউন করো এবং যে আনসারগুলো ম্যাম বলছেন পরে সোশ্যাল সাইটের মাধ্যমে তোমরা এর রিপিট দেখতে পাবে, সেখানে আবারও শুনতে পারবে। এবং এর পাশাপাশি নদী, এই বিষয়টা নিয়েও আমরা আসবো ম্যামের কাছে। হ্যাঁ, আচ্ছা, এবার আমি পরবর্তী যেটা পড়াচ্ছি সেটা হলো নদী। সাধারণত আমরা নদী কাকে বলছি, উচ্চ পার্বত্য অঞ্চল থেকে সৃষ্টি হয়েছে একটা জলধারা বা জলপ্রবাহ, যেটা কি হয় মাধ্যাকর্ষণ শক্তির টানে উচ্চ পার্বত্য অঞ্চল থেকে সমভূমি অঞ্চলের দিকে নেমে আসে এবং পরবর্তীকালে কোনো সমুদ্র বা হ্রদ এরকম কোনো একটা বড় জলাশয়ের সঙ্গে এসে মিলিত হয়, তাকে আমরা নদী বলে থাকি। তো এই নদী কিন্তু আমাদের জীবনের ক্ষেত্রে একটা খুব গুরুত্বপূর্ণ, কেন কি নদী কি হয় আমাদের জলের উৎস। আমরা প্রতিদিন যে জল ব্যবহার করে থাকি আমাদের জীবন চালানোর জন্য, সেই জল কিন্তু আমরা সাধারণত বেশিরভাগটাই নদী থেকেই পেয়ে থাকি। তো এটাই হলো কি নদীর সংজ্ঞা। আমরা সাধারণত নদী, গঙ্গা নদীর কথা আমরা বলতে পারি। এবং দেখো নদীর ক্ষেত্রে আমি এই যে ড্রয়িংটা করেছি, এখানে এই যে পার্বত্য অঞ্চল থেকে নদীটার সৃষ্টি হলো, এই পার্বত্য অঞ্চল থেকে যখন নদীটার সৃষ্টি হয় সেই সময় থাকে নদীর উচ্চ গতি। যখন পর্বতের ওপর দিয়ে নদী প্রবাহিত হতে থাকে সেই সময় থাকে নদীর উচ্চ গতি, এবং পর্বত থেকে নদীটা আস্তে আস্তে করে যখন সমতলের ওপর দিয়ে প্রবাহিত হতে থাকে তখন হয় নদীর মধ্যগতি। পরবর্তীকালে এই নদীটাই যখন আবার কোনো জলাশয়ে এসে মিলিত হয়, ধরো এখানটাতে একটা জলাশয় আছে, বিরাট একটা হয়তো সমুদ্র রয়েছে, তো নদীর জল হয়তো দেখা গেল সেই সমুদ্রে এসে মিলিত হলো, তো তখন যেখানটাতে এসে নদীর জলটা সমুদ্রে এসে মিলিত হচ্ছে সেই অংশটাকে আমরা বলে থাকি নদীর নিম্নগতি। তো নদী সাধারণত তার উচ্চ, মধ্য এবং নিম্ন গতিতে বিভিন্ন ধরনের ভূমিরূপ তৈরি করে। আমরা সাধারণত গঙ্গা নদীকে দেখে থাকি। তো উত্তর ভারতে গঙ্গা একটি আদর্শ নদী হিসাবে পরিচিত। তার কারণ হচ্ছে গঙ্গা নদীতে আমরা এই উচ্চ, মধ্য এবং নিম্ন এই তিনটে গতি খুব সুন্দরভাবে, খুব স্পষ্টভাবে লক্ষ্য করতে পারি, এবং এই গঙ্গা নদীর মধ্যে কিন্তু উচ্চ, মধ্য এবং নিম্ন গতিতে নানান ধরনের ভূমিরূপের কিন্তু অবস্থানও আমরা দেখতে পাই। সেক্ষেত্রে ম্যাম নদী এবং আদর্শ নদী, এই ক্ষেত্রে একটু হ্যাঁ, এই যে আদর্শ নদীটা বললাম, যে নদীতে সাধারণত আমরা নদীর তিনটে গতিই দেখতে পাই, উচ্চ, মধ্য এবং নিম্ন, এই তিনটে গতিই রয়েছে, সেই নদীকে আমরা কি বলে থাকি, আদর্শ নদী বলে থাকি। তার একটা উদাহরণও দিয়ে দিলাম, যেরকম আমরা গঙ্গাকে একটি আদর্শ নদী বলতে পারি। সেক্ষেত্রে এর পাশাপাশি আরো একটা বিষয়, ষষ্ঠ ঘাত, এই প্রশ্নটাও কিন্তু যখন কথা হচ্ছিল আপনার সঙ্গে আপনি বলছিলেন যে বেশ ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। হ্যাঁ, নদীর ষষ্ঠ ঘাতের সূত্রটা একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, যেটা হলো সাধারণত আমরা দেখতে পাই যে যদি দেখা যায় যে নদীর গতিবেগ, মানে নদী যে মানে পদার্থগুলোকে বহন করে নিয়ে যায়, মানে নদী কি করে, সাধারণত নদী ভূপৃষ্ঠের উপরিভাগকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থগুলোকে নদী কি করে, বহন করে। এবার এই ক্ষয়জাত পদার্থগুলোকে নদী যখন বহন করে তখন কি দেখা যায়, তখন
কি বেশি দরকার, নদীর জলের স্রোতটা বেশি থাকা দরকার, ঠিক আছে। তো যদি দেখা যায় যে নদীর জলের স্রোত যদি কখনো দেখা যায় দ্বিগুণ হয়ে যায়, জলস্রোতের মাত্রা যদি দ্বিগুণ হয়, সেক্ষেত্রে দেখা যায় নদীর বহন ক্ষমতা 64 গুণ বৃদ্ধি পায়। নদীর গতিবেগ হয়তো দ্বিগুণ হয়েছে, কিন্তু নদীর বহন ক্ষমতা 64 গুণ বেড়ে গেছে। একেই কি বলা হয়ে থাকে, নদীর ষষ্ঠাঘাতের সূত্র বলা হয়ে থাকে। মানে জলপ্রবাহের এটা হলো ষষ্ঠাঘাতের সূত্র, যেখানে প্রবাহটা হয়তো দেখা গেছে দুগুণ বেড়েছে, কিন্তু বহন ক্ষমতাটা কি হয়েছে, 64 গুণ বেড়ে গেছে। একেই ষষ্ঠাঘাতের সূত্র বলা হয়ে থাকে। একটা কোয়েশ্চেন একটু করতে চাইবো, যে প্রশ্নগুলো আমরা আলোচনা করলাম এখনো পর্যন্ত কত মার্কসের আসতে পারে? হ্যাঁ, এখন অবধি আমরা যতটা আলোচনা করেছি ততটার মধ্যে থেকে 2 মার্কসের কোয়েশ্চেন বা অবরোহণ আরোহণ প্রক্রিয়ার যে পার্থক্য সেটা 3 মার্কসে আসতে পারে, ঠিক আছে। আর বাকি যে প্রশ্নগুলো করালাম, যেরকম অবরোহণ কাকে বলে, আরোহণ কাকে বলে, পর্যায়ন কাকে বলে, জলচক্র কাকে বলে, নদী কি, ষষ্ঠাঘাতের সূত্র কি, এই প্রশ্নগুলো কিন্তু 2 নম্বরের জন্য অথবা 1 মার্কেরও কিন্তু কোশ্চেন এর মধ্যে থেকে আসতে পারে। অর্থাৎ আপনি ঠিক যেরকম শর্ট অ্যান্ড ক্রিস্পি, মানে খুব ছোট্ট ভাবে আপনি যে সংজ্ঞা বলে দিচ্ছেন, একদম ঠিক সেইটা লিখলেই একেবারে 2-এ 2 বা 3-এ 3 পাওয়া সম্ভব। অবশ্যই স্টুডেন্টরা এই প্রশ্নগুলোকে এইভাবেই ফলো করবে, তাতে কিন্তু তারা পরীক্ষাতেও ফুল মার্কস পাবে। এবং স্টুডেন্টদেরকে একটা কথা আমি সবসময় বলবো, যে জিওগ্রাফিতে যখন তোমরা লিখবে তখন তোমরা পয়েন্ট করে লিখবে। প্রত্যেকটা লেখার মধ্যে তোমরা সংজ্ঞা, তার প্রথমে একটা হেডিং করবে সংজ্ঞা বলে, দিয়ে সংজ্ঞাটা লিখবে, তারপরে উদাহরণ বলে একটা উদাহরণ দেবে, আর চেষ্টা করবে পাশে একটা ছবি এঁকে দেওয়ার ছোট করে। তো এটা যদি তোমরা করতে পারো, সেক্ষেত্রে কিন্তু ফুল মার্কস পাওয়াটা মানে কেউ আটকাতে পারবে না, তোমরা একদম ফুল মার্কস পেয়ে যাবে। আর ছবিটার জন্য ফুল মার্কসটা মানে একদম পাওয়াটা অনেক ছবি সহজ এবং হয়ে যাবে। উদাহরণ, এই দুটো জিনিস যদি তোমরা করতে পারো, সেক্ষেত্রে কিন্তু টিচারও এটা বুঝবে যে না, তুমি বিষয়টা বুঝে পড়েছো। তো সেক্ষেত্রে কিন্তু মার্কস পাওয়াটা অনেকটাই ইজি হয়ে যায়। এবং লেখার সাথে সাথে ছবি উদাহরণ মানে দেখতেও সুন্দর লাগে, দেখতেও সুন্দর লাগে। মানে যেটা হলো যে জিওগ্রাফি মানে এক্সামের খাতাটা যেন প্রজেক্টের খাতার মতো হয়। তোমরা যেরকম প্রজেক্টের খাতাটাকে খুব সুন্দর কালারফুল করে তৈরি করো অ্যাট্রাকটিভ ভাবে, খাতাটা যেন ওরকম হয়। এখানে পাতার পর পাতা লেখার কিন্তু কোনো ব্যাপার নেই। এখানে খুব ছোট করে সুন্দরভাবে সংজ্ঞাটা 2-3 লাইনে লিখবে, লিখে একটা উদাহরণ আর একটা ছবি দিয়ে দিলেই কিন্তু যথেষ্ট। এইভাবে যদি তোমরা পড়াটা রেডি করো, সেক্ষেত্রে পড়াটা পড়তেও মানে তোমাদের সিলেবাসটাও অনেকটা কম মনে হবে, বাট তোমরা মার্কসটাও অনেক বেশি স্কোর করতে পারবে। আচ্ছা ম্যাম, যখন ষষ্ঠ ঘাত এই বিষয়টা এলো, তখন কিন্তু নদীর যে আপনি বলছিলেন 3 ধরনের গতি, উচ্চ গতি, মধ্য গতি, নিম্ন গতি, খুব স্বাভাবিকভাবে তার ক্ষয়ও রয়েছে। এই বিষয়টা নিয়েও একটু জানতে চাইবো আপনার কাছে। হ্যাঁ, তো এবার যেটা হলো যে যেটা বলছিলাম, যে নদীর 3টে গতি আমরা সাধারণত দেখতে পাই, উচ্চ, মধ্য এবং নিম্ন গতি। তো এই 3টে গতিতেই কিন্তু নদী কি করছে, নদীর কিন্তু কাজ হচ্ছে কি ক্ষয় আর বহন আর সঞ্চয়। তার মধ্যে সাধারণত আমরা নদীর উচ্চ গতিতে কি দেখি, নদী উচ্চ গতিতে কিন্তু সাধারণত ক্ষয় করে, ঠিক আছে। এবার যে প্রশ্নটা নিয়ে আমি আসছিলাম, যে নদীর ক্ষয়ের ফলে সৃষ্ট ভূমিরূপগুলো কি কি, এবার এটা ক্ষয়ের ফলে সৃষ্ট ভূমিরূপ বলেও আসে, অথবা প্রশ্নটা অনেক সময় এইভাবেও আসে যে নদীর উচ্চ প্রবাহে সৃষ্ট ভূমিরূপগুলোর বিবরণ দাও। তাহলে উচ্চ প্রবাহ মানেই আমরা সব সময় এটা জেনে রাখবো যে উচ্চ প্রবাহ মানেই নদী ক্ষয় করে, ঠিক আছে। তো সেক্ষেত্রে উচ্চ প্রবাহে নদীর ক্ষয়ের ফলে সৃষ্ট ভূমিরূপগুলো সম্পর্কে পড়ি। সাধারণত আমরা দেখতে পাই যে নদী কি করছে, উচ্চ প্রবাহে কিন্তু ক্ষয় করে। তো নদী উচ্চ প্রবাহে যখন ক্ষয় করে, তখন আমরা বিভিন্ন ধরনের ভূমিরূপ দেখতে পাই। কেন কি, পার্বত্য অঞ্চলের ওপর দিয়ে নদী প্রবাহিত হচ্ছে, পর্বতে কি রয়েছে, ভূমিভাগের ঢাল কিন্তু অনেক বেশি থাকে। তো পার্বত্য অঞ্চলে ভূমিভাগের ঢাল বেশি থাকার কারণে নদী কি করে, নিম্নক্ষয় অনেক বেশি করে, মানে নিচের দিকে ক্ষয় বেশি হয়, পার্শ্ব ক্ষয়ের মাত্রাটা কিন্তু অনেকটাই কম থাকে। যেহেতু নিম্নক্ষয় বেশি হয়, এই কারণে দেখো এরকম নিচের দিকে ক্ষয় হয়েছে, ফলে কি হয়েছে, আই আকৃতির, গভীর আই আকৃতির একটা উপত্যকা সৃষ্টি হয়েছে। এবার এই আই আকৃতির যে নদী উপত্যকাটা সৃষ্টি হয়, বছরের পর বছর ধরে এই আই আকৃতির নদী উপত্যকাটাই ক্ষয়ের ফলে কি হতে থাকে,
ওই আই আকৃতির উপত্যকাটা কিছুটা চওড়া হয়ে যেতে শুরু করে এবং সেক্ষেত্রে তখন এই আই আকৃতির উপত্যকাটাই ভি আকৃতির উপত্যকায় রূপান্তরিত হয়। মানে কি, এই আইটা ছিল খুব সরু ধরনের, পরবর্তীকালে এটা আরেকটু চওড়া হয়ে গিয়ে কি হলো, ভি আকৃতির নদী উপত্যকার সৃষ্টি হলো। তাহলে এটা প্রধানত পার্বত্য অঞ্চলেই কেন হচ্ছে? তার কারণ হচ্ছে পার্বত্য অঞ্চলে ভূমিভাগের ঢাল অনেক বেশি, এই কারণে নদী পার্বত্য অঞ্চলের ওপর দিয়ে প্রবল বেগে প্রবাহিত হতে থাকে, যে কারণে নিচের দিকে ক্ষয়টা বেশি হয়, পাশের দিকে খুব একটা বেশি ক্ষয় হতে পারে না। তার পরবর্তী, তাহলে প্রথম যে পয়েন্টটা পড়ালাম সেটা হলো আই এবং ভি আকৃতির নদী উপত্যকা। এর পরবর্তী যেটা পড়াবো সেটা হলো কি, জলপ্রপাত বা প্রপাতকূপ। আচ্ছা, জলপ্রপাত ও প্রপাতকূপ বিষয়টা কি? এখানে দেখো কঠিন শিলা এবং কোমল শিলা পাশাপাশি অবস্থান করছে, চুনাপাথর, শেল, বেলে পাথর, শেল, কাদা পাথর, এগুলো সব রয়েছে। তো তার মধ্যে থেকে পাললিক শিলা যদি ধরো এরকম দেখা যায় যে কঠিন শিলা এবং কোমল শিলা যদি অনুভূমিকভাবে অবস্থান করে, সেক্ষেত্রে আমরা দেখতে পাই যে ভূমিভাগ মানে কি হয়, জলপ্রবাহ দ্বারা কঠিন শিলা খুব একটা বেশি ক্ষয়প্রাপ্ত হয় না, কিন্তু কোমল শিলা দ্রুত ক্ষয় হয়ে যেতে পারে। তো কোমল শিলা দ্রুত ক্ষয় হচ্ছে এবং কঠিন শিলা ক্ষয় প্রতিরোধকারী হিসাবে দাঁড়িয়ে আছে। তো সেক্ষেত্রে তখন কি হয়, জল প্রবল বেগে ওপর থেকে নিচের দিকে পড়তে থাকে। এইভাবে জল যখন প্রবল বেগে ওপর থেকে নিচের দিকে পড়ে, তখন সেটাকে আমরা কি বলে থাকি, জলপ্রপাত বলে থাকি। এবং এই জল যখন নিচের দিকে পড়ে তখন কিছুটা ঘূর্ণির মতো জল ঘুরতে থাকে। এই নিচের দিকে ঘূর্ণির মতো জল ঘুরছে সেই বিষয়টাকে বোঝানো আছে। ঘূর্ণির মতো জল যখন ঘুরতে থাকে তখন এই অংশটা কিছুটা গর্ত হয়ে যায়। এই যে গর্তটা সৃষ্টি হয়েছে, যেমন ধরো আমরা যদি কল খুলে রাখি দীর্ঘদিন ধরে, যে অংশটাতে জল পড়ছে সেই অংশটাতে একটা ছোট গর্তের সৃষ্টি হবে। সেরকমই এখানে যে গর্তটা সৃষ্টি হয়েছে সেটাকে কি বলা হচ্ছে, প্রপাতকূপ বলা হচ্ছে। তো এটা হলো কি, নদীর ক্ষয়ের ফলে সৃষ্ট দ্বিতীয় ভূমিরূপ। এর পরবর্তী, নদীর ক্ষয়ের ফলে সৃষ্ট তৃতীয় যে ভূমিরূপটা আমরা পড়ব সেটা হলো কি, প্লাজ পুল। প্লাজ পুলে কি হয়, আচ্ছা এর আগে একটা পড়লাম প্রপাতকূপ, আর এটাতে পড়ছি কি, প্লাজ পুল। এই বিষয়টা একটু দেখে নেবে, দুটো কিন্তু আলাদা, একই নয়। প্লাজ পুলের ক্ষেত্রে কি হয়, এই যে দেখছো নিচের দিকে নরম শিলাটা ক্রমাগত ক্ষয় হয়ে গেছে, কিন্তু কঠিন শিলাটা কি হয়েছে, ক্ষয় প্রতিরোধকারী হিসাবে রয়েছে। তো জল তখন কি হচ্ছে, এই কঠিন শিলার ওপর দিয়ে প্রবাহিত হয়ে নিচের দিকে নামছে এবং জলের সঙ্গে তখন কি হয়, নদী ক্ষয় করা নুড়ি কাকড় বালি এগুলো কিন্তু নিচের দিকে পড়তে থাকে এবং তখন নুড়ি কাকড় বালিগুলো কি করে, এই নিচের অংশটাকে ক্রমাগত ধাক্কা দেয় এবং এখানে এই নুড়ি কাকড় বালির সঙ্গে নিচের অংশটা ধাক্কায় একটা গোলাকৃতির একটা গর্ত তৈরি হয়ে যায় এবং এই গর্তটা কিন্তু অনেকটা গভীর হয়। ঠিক আছে, তো এই গর্তটা কি হচ্ছে, অনেকটা গভীর হয়, কেন কি এখানে বড় বড় এই যে বোল্ডার্সগুলো রয়েছে এগুলো কি করে, এই অংশটাকে ক্ষয় করতে শুরু করে। তাহলে এই ভূমিরূপটাকে আমরা কি বলে থাকি, প্লাজ পুল বলে থাকি। এইগুলো ম্যাম নদীর ক্ষয়ের ফলেই এক একটা ভূমিরূপ গঠিত হচ্ছে। হ্যাঁ, নদীর ক্ষয়ের ফলে এই ভূমিরূপগুলো সাধারণত গঠিত হতে দেখা যায়। তো এর পরবর্তী আমরা যেটা পড়বো, যেটা আমি তোমাদেরকে একটু জানতে চাইবো একটা বিষয়, মানে এই যে ক্ষয় এবং বহন যে প্রক্রিয়াগুলো রয়েছে, হ্যাঁ আমি পরবর্তীকালে প্রক্রিয়াগুলো নিয়ে বর্ণনা করছি। আগে আমি একটু ক্ষয় এবং সঞ্চয়ের ফলে সৃষ্ট ভূমিরূপগুলো বলে নিচ্ছি, এটা যেহেতু শুরু করেছি। তো এবার যেটা দেখাচ্ছি সেটা হলো কি, নদীর তাহলে উচ্চ পার্বত্য অঞ্চলে নদী তাহলে কি করছিল, ক্ষয় করছিল এবং এই ক্ষয়প্রাপ্ত পদার্থগুলোই নদী যখন মধ্যগতিতে চলে আসে তখন নদী কি করে, নদী তখন সঞ্চয় করতে শুরু করে এবং কিছুটা নদী তখন বহনও করে। আর নিম্নগতিতে এসে নদী আর কিছু বহন করতে পারে না, তখন নদী শুধুমাত্র সঞ্চয় করে। তো এবার এখানে যেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, পলল ব্যাজনী। পলল ব্যাজনী যেটা দেখানো হচ্ছে, এই যে পার্বত্য অঞ্চল থেকে একটা নদী নিচের দিকে নেমে এসছে, এই পার্বত্য অঞ্চল থেকে নদীটা নিচের দিকে নেমে এসে পর্বতের ক্ষয় করা পদার্থগুলোকে নিয়ে নদীটা কি করেছে, পর্বতের পাদদেশীয় অঞ্চলটাতে সঞ্চয় করেছে। পর্বতের পাদদেশীয় অঞ্চলটাতে সঞ্চয় করে দেখো দেখতে কিছুটা
পাখা আকৃতির দেখতে লাগে এই ভূমিভাগটাকে, এটাকে কি বলা হয়ে থাকে? পলল ব্যজনী বলা হয়ে থাকে। এটা প্রধানত নদীর সঞ্চয়ের ফলেই সৃষ্টি হয়ে থাকে। আচ্ছা, এর পরবর্তী যেটা দেখাবো সেটা হলো কি ম্যাম, এই বিয়ের জায়গা থেকে একটু বলে দিই, আমার পড়ুয়া বন্ধুরা যারা রয়েছেন তারা কিন্তু এটা কিন্তু অবশ্যই অনলাইন এবং ফোন ইন প্রোগ্রাম। তো তোমাদের যদি কোনো অসুবিধা থাকে, ডিরেক্টলি যদি তোমরা ম্যামের সঙ্গে কথা বলতে চাও, কোনো রকম কোনো কোয়েরি তৈরি হয়, সেই কোয়েরি ক্লিয়ার করতে চাও, দেখো স্ক্রিনে নাম্বার যাচ্ছে, সেই নাম্বারে তোমরা ফোন করতে পারো এবং কথা বলতে পারো। ম্যাম তোমাদের কোয়েরি এখানে বসেই ক্লিয়ার করে দেবেন। আর যদি পরে পড়তে বসে মনে হয় যে আরেকবার শুনতে হবে ম্যাম ঠিক কী বলেছিল, তখন অবশ্যই হেল্প নিতে হবে সোশ্যাল সাইটের, সেখানে গিয়ে রিপিট দেখতে হবে। ম্যাম এবার আমরা কি করবো? আচ্ছা, আমরা যে প্রশ্ন দুটো পড়ছিলাম সেগুলো আমরা পরপর আসছি। তো এরপরে আমি যেটা দেখাচ্ছি সেটা হলো কি মিয়েন্ডার। এখানে আমরা স্ক্রিনে একটা ছবি দেখতে পাচ্ছি মিয়েন্ডারের। তো এবার মিয়েন্ডার বিষয়টা কি সেটা একটু আমাদেরকে জানতে হবে। নদী যখন কি হয় উচ্চ পার্বত্য অঞ্চল থেকে সমভূমি অঞ্চলের দিকে এসে পৌঁছায়, তখন নদীর ক্ষয় করার ক্ষমতা আস্তে আস্তে করে কিছুটা কিন্তু কমে যেতে থাকে। এবং নদী তখন কি হয়, মানে যখন নদী উচ্চ গতিতে ছিল, প্রবাহ গতিবেগটা এত বেশি থাকে, প্রবাহের সামনে যদি কোনো কঠিন শিলাও থাকে, নদী দ্রুত সেই কঠিন শিলাকে ক্ষয় করে প্রবাহিত হতে পারে। কিন্তু নদী যখন পার্বত্য অঞ্চল থেকে সমভূমি অঞ্চলের ওপর এসে পৌঁছেছে, সেই সময়তে আমরা দেখতে পাবো যে নদীর কি হয়ে গেছে, ক্ষয় করার ক্ষমতা অনেকটাই কমে গেছে। তখন নদীর প্রবাহ পথের মাঝে যদি কোনো কঠিন শিলা থাকে, নদী সেই কঠিন শিলাকে অতিক্রম করে কিন্তু আর প্রবাহিত হতে পারে না। তখন নদী কি হয়, এঁকে বেঁকে প্রবাহিত হতে শুরু করে। তো নদী যখন কি হচ্ছে, আর সোজাভাবে প্রবাহিত হতে পারলো না, তখন নদী কি হয়, এরকম বেঁকে প্রবাহিত হয়। মানে প্রবাহ পথের মাঝখানে কোনো কঠিন শিলা পেয়েছে, কঠিন শিলাটাকে অতিক্রম করে ও কি করেছে, নদী এঁকে বেঁকে প্রবাহিত হয়েছে। এবং তখন কি হয়, এই যে ব্রাউন কালারের যে অংশগুলো দেখানো হয়েছে, এই অংশগুলো হলো নদী বাঁক। এই বাঁকে তখন নদী কি করতে থাকে, ক্ষয় করা পদার্থগুলোকে কিছুটা মাত্রায় সঞ্চিত করতে থাকে। তাহলে এই জায়গাটাতে কি হয়, নদীর কিছুটা সঞ্চয়ও ঘটে থাকে। ঠিক আছে, তাহলে এটাকে আমরা কি বলছি, মিয়েন্ডার। মিয়েন্ডারের পরবর্তী নদীর সঞ্চয়ের ফলে সৃষ্ট যে ভূমিরূপটা দেখানো হয়েছে সেটা হলো কি প্লাবন সমভূমি। প্লাবন সমভূমিতে কি বলা হচ্ছে, এই যে এই অংশটা দিয়ে একটা নদী প্রবাহিত হয়েছে এবং নদী প্রবাহিত হওয়ার সময় দেখা যায় যে নিম্ন গতিতে নদী কি হয়ে গেছে, অনেকটা চওড়া হয়ে গেছে এবং নদীর জলধারণ ক্ষমতা কি হয়ে গেছে, অনেকটা কমে গেছে। সেক্ষেত্রে কি হয়, বৃষ্টি হলে নদী আর অতিরিক্ত জলকে ধরে রাখতে পারে না। বৃষ্টির সময় নদী আর অতিরিক্ত জলকে ধরে রাখতে পারে না। এই জলটা তখন কি হয়, এই পার্শ্ববর্তী অঞ্চলের দিকে জলটা বন্যার আকারে এই জলটা চারিদিকে ছড়িয়ে পড়ে। এবং তখন কি হয়, নদী বহন করে নিয়ে আসা নুড়ি কাকড় বালি এগুলো কিন্তু এই পার্শ্ববর্তী অঞ্চলে সঞ্চিত হয়ে একটা নতুন একটা সমভূমি সৃষ্টি হয়, যেটাকে আমরা কি বলে থাকি, প্লাবন সমভূমি। কারণ প্রতি বছর বন্যায় কি হতে থাকে, এই সমভূমি ভাঙে আবার নতুন করে গড়ে। সেই জন্য এটাকে কি বলা হয়ে থাকে, প্লাবন সমভূমি বলা হয়ে থাকে, যেটা নদীর সঞ্চয়ের ফলে সৃষ্ট একটি ভূমির। প্লাবন সমভূমির পরবর্তী আমরা যেটা পড়ব, প্লাবন সমভূমির সাথেই এটা জড়িত থাকে, যেটা হলো কি স্বাভাবিক বাঁধ। দেখো এখানে প্লাবন সমভূমি কথাটা লেখা আছে আর তার পাশে কিন্তু স্বাভাবিক বাঁধ বলা আছে। তো প্লাবন সমভূমি এবং স্বাভাবিক বাঁধের মধ্যে সম্পর্ক কি, নদীর জল যখন উপচে আসছে দুটো অঞ্চলের দিকে, ক্রমাগত এইভাবে উপচে পড়ার সাথে সাথে কি হয় বলছিলাম, নদী বহন করে নিয়ে আসা নুড়ি কাকড় বালি কাদা এগুলোকে সঞ্চয় করতে থাকে এবং এগুলোকে সঞ্চয় করে প্রাকৃতিক উপায় দেখা যায় এর উচ্চতা ক্রমাগত বাড়তে শুরু করে। এবং আমরা জানি যে আমরা নদীতে কি করি, কৃত্রিমভাবে বাঁধ নির্মাণ করি, কেন কি নদী যাতে কি
কি হয়, বন্যার হাত থেকে রক্ষা পাওয়া যায়। উপকূলবর্তী অঞ্চলে চাষবাসের জমি বা বসত বাড়ি এগুলোকে যাতে রক্ষা করা যায়, সেই জন্য আমরা কি করি, নদীর ধারে বাঁধ দিয়ে দিই, যাতে নদীর বন্যার সময় অতিরিক্ত জলটা এসে না পৌঁছাতে পারে। কিন্তু এখানে আমাদের কি হয়েছে, এখানে আমাদের স্বাভাবিকভাবেই একটা বাঁধ তৈরি হয়ে গেছে, মানে প্রকৃতি নিজে থেকেই একটা বাঁধ তৈরি করে দিয়েছে। এক্ষেত্রে এই বাঁধটা তৈরিতে কিন্তু মানুষের কোনো ভূমিকা নেই, এটা কি করেছে, প্রকৃতি নিজে থেকেই তৈরি করেছে। নদী নিজে থেকেই নিজের সঞ্চয়ের ফলে কিন্তু এই বাঁধটা তৈরি করে দিয়েছে। এর পরবর্তীকালে নদীর সঞ্চয়ের যে আরেকটা ভূমিরূপ পড়ব, সেটা হলো কি বদ্বীপ। এই যে মানে এর দুটো পয়েন্ট আগে আমি তোমাদেরকে বলছিলাম যে মিয়েন্ডার তৈরি হয়। মিয়েন্ডারের ক্ষেত্রে সাধারণত আমরা দেখেছিলাম যে নদীটা আর সোজা পথে প্রবাহিত হতে না পেরে এঁকে বেঁকে প্রবাহিত হয়েছিল। এবার নদী যখন এইভাবে এঁকে বেঁকে প্রবাহিত হতে থাকে, সেই সময় নদীর প্রবাহ পথে নদী কি করতে পারে না, অনেক সময় ক্ষয় করে নিয়ে আসা পদার্থগুলোকে আর দূরবর্তী স্থানে মানে নিয়ে যেতে পারে না, আর বহন করতে পারে না। তখন নদী ওই ক্ষয় করা পদার্থগুলোকে তার প্রবাহ পথের মাঝখানেই সঞ্চয় করে ফেলে। এই প্রবাহ পথের মাঝখানে যখন নদী ক্ষয় করা পদার্থগুলোকে সঞ্চয় করে, সেক্ষেত্রে কি হতে পারে, একটা দ্বীপ তৈরি হতে পারে, যেটাকে আমরা সাধারণত নদীদ্বীপ বা বদ্বীপ বলে থাকি। এই বদ্বীপ কিন্তু বিভিন্ন ধরনের দেখতে হয়। তো বদ্বীপ অনেক সময় কি হয়, ধনুক আকৃতির দেখতে হতে পারে, অথবা পাখির পায়ের মতো দেখতে হতে পারে, যেরকম এখানে মিসিসিপি নদীটাকে দেখানো হয়েছে, করাতের মতো দেখতে হতে পারে, অথবা আমরা দেখতে পারি যে খাড়ির মধ্যে, ছোট ছোট খাড়ির মধ্যে বদ্বীপ তৈরি হতে পারে। বদ্বীপ অনেক সময় ধনুকের মতো দেখতে হতে পারে। তো বিভিন্ন আকৃতির কিন্তু নদী কি করে, বদ্বীপ সৃষ্টি করে থাকে তার প্রবাহ পথের মাঝে। যখন ক্ষয় করা পদার্থগুলোকে সঞ্চয় করে, এই সঞ্চয়ের মাধ্যমে কিন্তু নদী বিভিন্ন ধরনের বদ্বীপ তৈরি করে। আচ্ছা, এর পরবর্তী নদীর সঞ্চয়ের ফলে সৃষ্ট যে ভূমিরূপটা পড়ব, সেটা হলো কি অশ্বক্ষুরাকৃতির হ্রদ। খুব ভালো করে বিষয়টা দেখো, এটা কতগুলো ফেজে ভাগ করা আছে, 1 2 3 4, এই 4টে ফেজের মধ্যে দিয়ে কিন্তু কি হচ্ছে, এই অশ্বক্ষুরাকৃতির হ্রদটা সৃষ্টি হচ্ছে। তার মধ্যে একদম ফার্স্ট ফেজটাতে কি হয়েছে দেখো, নদী প্রবাহিত হচ্ছিল। এবার এই সময় দেখো নদী কিছুটা এঁকে বেঁকে প্রবাহিত হতে শুরু করেছে সবে। দ্বিতীয় পর্যায়ে এসে নদীর কিন্তু মিয়েন্ডার তৈরি হয়ে গেছে, নদী অনেকটাই বেঁকে বেঁকে প্রবাহিত হচ্ছে। এই সময়তে নদী কি করেছে, এই যে মিয়েন্ডারের যে বাঁকগুলো আছে, এই বাঁকে নদী কিছুটা কি করেছে, সঞ্চয় করেছে। পরবর্তীকালে মিয়েন্ডারের বাঁকগুলো আরও বেড়েছে, কেন কি নদী এই সমস্ত অঞ্চলগুলোতে সঞ্চয়ের মাত্রাটা অনেকটাই বেড়ে গেছে, সেই জন্য নদী কি হয়েছে, আরও বাঁক নিয়ে নিয়েছে। এটা হলো তৃতীয় পর্যায়। চতুর্থ পর্যায়ে যখন এসছি, দেখো সঞ্চয়টা এত বেড়ে গেছে, মানে এই বিষয়টা কীরকম হয়েছে বলো তো, এই যে এইটুকু সঞ্চয় আর এইখানকার যে এইটুকু সঞ্চয়, পুরোটা সঞ্চয় একসাথে মিলে গেছে, এই পুরোটা অংশ একসাথে সঞ্চয় হয়ে গেছে। সেক্ষেত্রে এই চতুর্থ পর্যায়টা সৃষ্টি হয়েছে, এই পুরোটা অংশ একসাথে সঞ্চয় হয়ে গেছে। আর এই নিচের যে অংশটা ছিল, নদী প্রবাহের এই যে নিচের অংশটা ছিল, এই অংশটা আলাদা হয়ে এখানে থেকে গেছে, এবং এই ওপরের অংশটা একটা আলাদাভাবে নদী প্রবাহ, মানে নতুন করে একটা মিয়েন্ডার তৈরি হয়েছে বা নদী বাঁক তৈরি হয়ে গেছে, যেটা নদীটা প্রবাহিত হচ্ছে। আর তার নিচে কি হয়েছে, একটা ঘোড়ার খুরের মতো একটা জলাশয় তৈরি হয়ে গেছে, একটা হ্রদ তৈরি হয়ে গেছে, যেটাকে আমরা সাধারণত কি বলে থাকি, অশ্বক্ষুরাকৃতির হ্রদ বলে থাকি। আমরা পড়াশোনা, মানে আমাদের সময় যখন ছিল, সেই সময় কিন্তু এই আঁকাগুলো খুব ইম্পর্টেন্ট ছিল, নিশ্চয়ই এখনো সেটাই। একদমই। তো এইগুলো খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, আমি আর কয়েকটা জিনিস একটু তোমাদেরকে বলে দিচ্ছি, যেটা হলো যে আমি যখন নদীর ক্ষয়টা পড়াচ্ছিলাম, একটা দুটো জিনিস একটু আমি আরেকবার একটু বলে দিই। নদীর ক্ষয়ের সৃষ্ট ভূমিরূপগুলোর মধ্যে আরও দুটো ভূমিরূপ একটু বলে দিচ্ছি, সঞ্চয়টাও বলে দিয়েছি। ক্ষয়ের ফলে কিন্তু এই আবদ্ধ শৈলশিরা তৈরি হয়। আবদ্ধ শৈলশিরা কিভাবে তৈরি হয়, দেখো শৈলশিরা বলতে বোঝায় সমান উচ্চতা বিশিষ্ট কতগুলো পর্বত শৃঙ্গ। এখানে দেখো সেটাই ছবির মাধ্যমে দেখানো হয়েছে, সমান উচ্চতা বিশিষ্ট কতগুলো পর্বত শৃঙ্গ। কিন্তু এখানে একটা জিনিস দেখো, এই যে নদীটা যখন এই পর্বত শৃঙ্গগুলোকে অতিক্রম করে প্রবাহিত হচ্ছে, তখন কিন্তু আমরা শুধু এই সামনের নদী প্রবাহটাকেই দেখতে পাচ্ছি, কিন্তু পেছনের দিকে নদী প্রবাহটাকে কিন্তু আর দেখা যাচ্ছে না। মানে এই শৈলশিরাগুলো যখন
যখন অনেকটা কুমিরের দাঁতের মতো অবস্থান করে, মানে মানে ইন্টারলক হয়ে গেছে, যেটা লকিং হওয়ার জন্য নদীর প্রবাহটাকে আর আমরা দেখতে পাচ্ছি না। নদী কি হয়েছে, এঁকে বেঁকে প্রবাহিত হচ্ছে। তখন এই ধরনের ভূমিরূপটাকে আমরা কি বলে থাকি, শৃঙ্খলিত শৈলশিরা বলে থাকি। এটা হলো নদীর মানে ক্ষয়ের ফলে সৃষ্ট একটি ভূমিরূপ। আর একটা জিনিস ছিল, এটা তো তোমাদেরকে বলেছিলামই যে আমি ওই প্লাজ পুল এই বিষয়টা বলে দিয়েছিলাম। আচ্ছা, এরপরে ম্যাডাম একটা প্রশ্ন আমাকে বলেছিলেন যে নদীর ক্ষয় এবং সঞ্চয়ের প্রক্রিয়াগুলো কি কি, মানে নদী কি কি প্রক্রিয়া দ্বারা ক্ষয় এবং সঞ্চয়, হ্যাঁ মানে ক্ষয় সঞ্চয় এবং বহন করে থাকে, সেই প্রক্রিয়াগুলো সম্পর্কে এবার আমরা একটু পড়ে নিই। তো নদীর ক্ষয়ের যে প্রক্রিয়াগুলো আছে বা নদী কী কী প্রক্রিয়ায় ক্ষয় করছে, সেই প্রক্রিয়াগুলোকে আমরা প্রধানত 4টে ভাগে ভাগ করে থাকি। তার মধ্যে থেকে প্রথম হলো কি ঘর্ষণ ক্ষয়, দ্বিতীয় হলো অবঘর্ষ ক্ষয়, তৃতীয় হলো দ্রবণ ক্ষয় এবং চতুর্থ হলো কি জলপ্রবাহ ক্ষয়। তার মধ্যে প্রথমত ঘর্ষণ ক্ষয় কাকে বলে থাকে? ঘর্ষণ ক্ষয় হলো যে যখন নদী প্রবাহিত হয়, নদীর প্রবাহ পথে নদী বহন করে নিয়ে আসা নুড়ি কাকড় বালি কাদা, এই বালি কাদাগুলো যখন কি হতে থাকে, এই নিচের ভূভাগটাকে ক্রমাগত ধাক্কা দেয়। এই ধাক্কার ফলে কি হয়, এই ভূমিভাগগুলো ফেটে যেতে শুরু করে এবং এগুলো থেকেও আবার ছোট ছোট আরও অনেক নুড়ি কাকড় বালি কাদা এগুলোর সৃষ্টি হয়। তখন সেটাকে কি বলা হয়ে থাকে, ঘর্ষণ ক্ষয় বলা হয়ে থাকে। এই জায়গা থেকেই যেহেতু সময় একেবারেই কম, আমাদের হাতে আর 9 মিনিট মতো সময় রয়েছে, যে ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো রয়েছে আমরা চাইবো যে আমাদের হ্যাঁ অবশ্যই আমি বলে দেবো, এই বিষয়টা শেষ করে আমি বলে দিচ্ছি। এবং তারপরে কি হচ্ছে, দেখা যাচ্ছে যে এই নুড়ি কাকড় বালি কাদা এইগুলো দেখো একটা জায়গাতে সব একত্রিত হয়ে গেছে, মানে এগুলো একে অপরের সঙ্গে কি করছে, ধাক্কা খাচ্ছে। একটার সাথে আরেকটা ধাক্কা লাগলো, ধাক্কা লেগে সেগুলো আরও ক্ষুদ্র ছোট ছোট কণায় বিভক্ত হয়ে গেল, যেটাকে আমরা সাধারণত কি বলে থাকি, ঘর্ষণ ক্ষয়। ঘর্ষণ ক্ষয়ের পরে নিচের দিকে দেখো অবঘর্ষ লেখা আছে। অবঘর্ষ মানে কি, এই ঘর্ষণের দ্বারা, এই জায়গাটা ঘর্ষণের দ্বারা যে নুড়ি কাকড় বালি সৃষ্টি হলো, সেগুলো এই নিম্নবর্তী স্থানটাতে গিয়ে আরও বেশি পরিমাণে কি করলো, ধাক্কা দিতে শুরু করলো। ফলে এই অংশ দিয়ে যখন এগুলো প্রবাহিত হতে থাকে, এই অংশে আরও ধাক্কার মাধ্যমে এই অংশটা কি হতে থাকে, আরও ক্ষয়প্রাপ্ত হতে থাকে, যেটাকে অবঘর্ষ ক্ষয় বলে। অবঘর্ষ মানে নদী বহন করে নিয়ে আসা নুড়ি কাকড় বালি এগুলো যখন ভূগর্ভকে ক্রমাগত বা নদী গর্ভকে ক্রমাগত ক্ষয় করতে থাকে, তখন তাকে বলে অবঘর্ষ ক্ষয়। আর ঘর্ষণ ক্ষয় হলো নদী প্রবাহ পথে থাকা নুড়ি কাকড় বালি কাদা একে অপরের সঙ্গে ধাক্কায় সেগুলো যখন আরও ক্ষুদ্রাতি ক্ষুদ্র কণায় বিভক্ত হয়ে যায়, তখন সেটাকে বলে ঘর্ষণ ক্ষয়। আর দ্রবণ মানে কি, এমন কিছু মানে মানে নদী যখন প্রবাহিত হয় সেই সময় এমন কিছু শিলা থাকে যেগুলো জলের সঙ্গে দ্রবীভূত হয়ে যেতে পারে, সেগুলো হ্যাঁ। কারণ ইতিমধ্যেই একজন পড়ুয়া বন্ধু আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। নমস্কার, কে বলছো? নমস্কার, আমি হিরণময় পাল বলছি বিষ্ণুপুর থেকে। বলুন। আমি স্যারকে, আপনাকে এবং ম্যামকে দুজনকে ধন্যবাদ জানাবো। কি জানতে চাও ম্যামের কাছে? ম্যামের কাছ থেকে আমি জানতে চাই যে নদী অববাহিকা আর একটু বৈশিষ্ট্যটা জানতে চাই। প্রশ্নটা শোনা যাচ্ছে আরেকবার যদি নদী অববাহিকা অবধি আমি শুনতে পেয়েছি, তারপরে একটু যদি জোরে বলো ভালো হয়। নদী অববাহিকার বৈশিষ্ট্য। নদী অববাহিকার বৈশিষ্ট্যটা একটু জানতে চাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি শুনতে থাকো, আমি পরবর্তীকালে আলোচনা করছি। তো এবার বলা হচ্ছে যে দেখো, এরপরে জলপ্রবাহ ক্ষয়টা কি, জল প্রবাহিত হওয়ার সময় যে ক্ষয়টা হয় সেটা হলো কি জলপ্রবাহ ক্ষয়। আচ্ছা, এরপরে নদী যখন বহন করে, নদী বহন করার সময় কি হচ্ছে দেখো, নদী কী কী পদ্ধতিতে বহন করছে, একটা হলো আকর্ষণ, একটা হলো লম্ফদান, একটা হলো ভাসমান আর একটা হলো দ্রবণ। একটা কণার আকর্ষণে আরেকটা কণা, এইভাবে ক্রমাগত জল প্রবাহিত হওয়ার সময় জলপ্রবাহের আকর্ষণে কি হচ্ছে, এই মানে ক্ষয়প্রাপ্ত পদার্থগুলো ক্রমাগত প্রবাহিত হতে শুরু করে। পরবর্তী যে প্রক্রিয়াটা দেখানো হয়েছে সেটা হলো কি লম্ফদান প্রক্রিয়া। মানে দেখো, জলের আঘাতে যখন কি হচ্ছে, এই ক্ষয়প্রাপ্ত পদার্থগুলো একটা আরেকটার সাথে লাফিয়ে লাফিয়ে প্রবাহিত হয়, তখন সেটাকে কি বলা হয়ে থাকে, লম্ফদান প্রক্রিয়া বলা হয়ে থাকে। আর একটা হলো কি দ্রবণ প্রক্রিয়া, নদী বহন করে দ্রবণ প্রক্রিয়ায়। কেন কি একটু আগেই বলছিলাম
যে এমন কিছু দেখা যায় ভূমিভাগে থাকা এমন কিছু শিলা আছে যে শিলাগুলো কি হয় জলের সঙ্গে হয়তো দেখা গেছে সেগুলো খুব সহজেই দ্রবীভূত হয়ে গেছে, তখন সেই দ্রবীভূত পদার্থগুলো কি হয় দ্রবণ প্রক্রিয়ার মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে বহন করে কিন্তু নদী নিয়ে যায়। তাহলে এগুলোই হলো কি নদীর ক্ষয় এবং বহনের প্রক্রিয়া। আচ্ছা, এবার একটু বলে দিচ্ছি যে নদী কি হয়, নদী উৎস থেকে, নদী ধরো একটা পার্বত্য অঞ্চল থেকে নদীর উৎপত্তি হয়েছে, এই একটা পার্বত্য অঞ্চল, এই পার্বত্য অঞ্চলটা থেকে নদীর উৎপত্তি হলো, হয়ে নদী আস্তে আস্তে করে কি হলো এই সব বিস্তীর্ণ অঞ্চলটা দিয়ে প্রবাহিত হয়ে নদী এসে একটা হ্রদ বা জলাশয়ে এসে মিলিত হলো। তাহলে এই যে বিস্তীর্ণ অঞ্চলটা দিয়ে নদী প্রবাহিত হলো, এই বিস্তীর্ণ অঞ্চলটাকে আমরা কি বলছি, নদী অববাহিকা বলছি। ঠিক আছে, এবার নদী অববাহিকার ক্ষেত্রে দেখা যায় যে নদী অববাহিকাতে কি হচ্ছে, নদীর সাধারণত যে বিস্তীর্ণ অঞ্চলটা দিয়ে প্রবাহিত হলো, নদী তার শাখা নদী উপনদী এগুলো সব মিলিত হয়ে যে অঞ্চলটার ওপর দিয়ে প্রবাহিত হলো সেটাই হলো কি নদী অববাহিকার অন্তর্গত। এবং এই নদী অববাহিকার মধ্যে আমরা সাধারণত নদীর ক্ষয়, সঞ্চয়, বহন এই সমস্ত প্রক্রিয়াগুলো লক্ষ্য করতে পারি, এবং এর দ্বারা গঠিত নানা ধরনের যে ভূমিরূপগুলো আছে সেগুলোও কিন্তু কি হয় এই অঞ্চলটার মধ্যেই কিন্তু নদীর এই ক্ষয়, সঞ্চয় এবং বহনের প্রক্রিয়াগুলো এবং তার দ্বারা গঠিত বিভিন্ন ভূমিভাগগুলো দেখা যায়, এবং নদী এবং তার শাখা নদী একত্রে মিলিত হয়ে কিন্তু এই অঞ্চলটার ওপর দিয়ে প্রবাহিত হতে থাকে। আচ্ছা, এর পরবর্তী তাহলে নদীর ক্ষয় এবং নদীর সঞ্চয় দ্বারা সৃষ্ট ভূমিরূপগুলো নিয়ে আমি বর্ণনা করলাম। এরপর আরেকটা জিনিস একটু জানতে চাই, মানে ঠিক এই যে বদ্বীপের বিষয়টা এলো, হ্যাঁ, হ্যাঁ। কোন কোন অনুকূল পরিবেশ থাকলে সেক্ষেত্রে বদ্বীপ তৈরি হতে পারে? আচ্ছা, তাহলে একটা নতুন প্রশ্ন আমার কাছে এলো যে কোন কোন অনুকূল পরিবেশ থাকলে তবে নদীর বদ্বীপটা গঠিত হতে পারে। তো এবার দেখো বদ্বীপ কোন অঞ্চলটাতে গঠিত হচ্ছিল, বলছিলাম যেখানে নদী একদম সমুদ্রের কাছে এসে মিলিত হচ্ছে সেই জায়গাটাতেই কি হচ্ছিল, বদ্বীপ সৃষ্টি হচ্ছে। এবার স্বভাবতই যে অঞ্চলটাতে বদ্বীপ সৃষ্টি হবে সেই অঞ্চলটাতে কি হতে হবে, নদীর গভীরতা খুব বেশি হলে কিন্তু বদ্বীপ সৃষ্টি হবে না। তাহলে দেখতে হবে যে যখন নদী মোহনার কাছাকাছি চলে এসেছে তখন কি হতে হবে, নদী খাতের গভীরতা খুবই কম হতে হবে, যাতে নদী কি করতে পারে, ক্ষয় করা পদার্থগুলোকে নিয়ে এসে সহজেই সঞ্চয় করতে পারে। এবং যেখানে বদ্বীপ সৃষ্টি হবে সেই স্থানে দেখতে হবে নদী যাতে মানে বহন করে নিয়ে আসা পদার্থগুলোর পরিমাণ যাতে বেশি থাকে, কারণ ওই বহন করা পদার্থগুলোকেই তো নদী সঞ্চয় করে। তো সেক্ষেত্রে বহন করা পদার্থগুলো যদি বেশি থাকে তাহলে কিন্তু নদীর কি হতে পারে, সঞ্চয়ের মাত্রাটা কিন্তু অনেকটাই বেশি হয়। এবং তার সাথে সাথে দেখা যাচ্ছে যে যদি দেখা যায় যে নদীর জল খুব বেশি মাত্রায় লবণাক্ত হয় তাহলে কি হতে পারে, লবণাক্ত জল হলে দেখা যায় যে তখন নদী কি করে, বেশি মাত্রায় কিন্তু ক্ষয় করা পদার্থগুলোকে কি করতে পারে, সঞ্চয় করতে পারে। ঠিক আছে, এবং তার সাথে সাথে ওই অঞ্চলটাতে যদি দেখা যায় যে জোয়ার ভাটার প্রভাব কম থাকে এবং সমুদ্রের জলোচ্ছ্বাসের মাত্রাও যদি কম থাকে সেক্ষেত্রে কিন্তু অঞ্চলটা বদ্বীপ খুব ভালোভাবে সৃষ্টি হতে পারবে। একেবারে। আর এই জায়গা থেকে আরো একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা জানি ম্যাম, হিমবাহ, এই প্রশ্নটাও কিন্তু আমাদের সময় আমরা দেখেছিলাম যে খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। হ্যাঁ, আচ্ছা, এর পরবর্তী নদীটা হলো আমাদের একটা অধ্যায়ের মধ্যে, মানে আমাদের বহির্জাত প্রক্রিয়ার যে অধ্যায়টা আছে তার মধ্যে থেকে নদীর ক্ষয় একটা বহির্জাত শক্তি, এবং নদী থেকে প্রধানত আমাদের যে যে প্রশ্নগুলো পড়তে হবে সেটা বলে আমি হিমবাহতে আসছি। নদীর ক্ষেত্রে আমি যে যে প্রশ্নগুলো তোমাদেরকে ব্রটের জন্য যে যে প্রশ্নগুলো পড়তে হবে সেটা হলো এই নদীর ক্ষয়ের ফলে সৃষ্ট ভূমিরূপ, নদীর সঞ্চয় কাজের ফলে সৃষ্ট ভূমিরূপ, এবং বদ্বীপের বিভিন্ন শ্রেণী বিভাগগুলো কি কি আছে যেটা আমি তোমাদেরকে দেখিয়ে পড়িয়ে দিয়েছি, এবং তার সাথে সাথে এই বদ্বীপ গঠনের অনুকূল ভৌগোলিক পরিবেশ কি, এই সমস্ত প্রশ্নগুলো তোমরা নদী থেকে খুব ভালো করে রেডি করবে। এগুলো সব 5 মার্কসের
কোশ্চেন কিন্তু একটা এই চ্যাপ্টার থেকে আসবে। এবার পরবর্তী যে প্রশ্নটা আমার কাছে এলো সেটা হলো কি, আমি পরে হিমবাহতে চলে আসছি। ম্যাম আমাদের হাতে একদম 1 মিনিট সময় আছে, তাই আচ্ছা, খুব তাহলে শর্টে আমরা একটু এবার ছোট হিমবাহটা আমি বলে দিচ্ছি। যেরকম এর আগে আমরা নদী দেখলাম, সেরকমই যখন কি হচ্ছে মানে উচ্চ পার্বত্য অঞ্চলে নদীর জলটাই মানে যেটা হলো মেরু অঞ্চলে যখন জলটাই বরফে পরিণত হয় এবং মাধ্যাকর্ষণ শক্তির টানে সেই বরফটাই যখন ভূপৃষ্ঠের দিকে নেমে আসে তখন সেটাকে আমরা হিমবাহ বলে থাকি। আশা করছি আমি বহির্জাত মানে প্রক্রিয়া থেকে নদীর চ্যাপ্টারটা তোমাদেরকে শেষ করিয়ে দিলাম এবং তোমরা এই চ্যাপ্টারটা সবাই খুব ভালো করে রেডি করবে এবং তার সাথে সাথে তোমরা ডায়াগ্রামগুলো খুব ভালো করে প্র্যাকটিস করবে এবং উদাহরণগুলোও খুব ভালো করে রেডি করবে। আর আরেকটা বিষয় একটু জেনে নিই ছোট্ট করে, যেহেতু হাতে কম সময় রয়েছে। হিমবাহ যেরকম সেরকম হিমরেখা, হ্যাঁ। সেটা কি একটু আচ্ছা, জানতে চাই। হিমবাহ যেরকম আমরা দেখলাম, হিমরেখা হলো এই পার্বত্য অঞ্চলে আমরা পর্বত শিখরে একটা কাল্পনিক রেখা দেখি। কাল্পনিক রেখার এই উপরিভাগটা সবসময় কি হয়, বরফে আস্তরণে ঢাকা থাকে এবং তার নিচের অংশটাতে কোনো বরফ থাকে না। এবার সাধারণত এটা ঋতু পরিবর্তনের ওপর নির্ভর করে এই হিমরেখার উচ্চতা বাড়া কমাটা নির্ভর করে থাকে। মানে যদি ধরো গ্রীষ্ম ঋতু হয় সেক্ষেত্রে তো হিমরেখাটা কিছুটা ওপরের দিকে উঠে যাবে, ঠিক আছে, কারণ তখন বরফটা বেশি মাত্রায় গলতে শুরু করবে। আবার যদি এটা শীত ঋতু হয় তখন দেখা যাবে যে হিমরেখাটা কিন্তু আরো অনেকটা নিচের দিকে নেমে এসছে। মানে হিমরেখাটা হলো একটা কাল্পনিক রেখা, যে রেখাটা দ্বারা আমরা বোঝাতে পারি যে পার্বত্য অঞ্চলে পর্বত শিখরে একটা অংশে সবসময় বরফ জমে থাকছে আর তার নিচের অংশটাতে কোনো বরফের আস্তরণ কিন্তু থাকছে না। তো এই কাল্পনিক রেখাটাকেই আমরা হিমরেখা বলে থাকি। মূলত যে প্রশ্নগুলো নিয়ে আমরা আলোচনা করলাম সেই প্রশ্নগুলোই পরীক্ষায় আসে, তাই তো ম্যাম? হ্যাঁ, একদম। ব্যাস, আমাদের হাতে যেহেতু একেবারেই সময় নেই, শেষ করতে হচ্ছে। তোমাদের প্রিয় অনুষ্ঠান এডুকেশন অনলাইন, যেহেতু টাইম নেই, আজ এখানেই আমরা বিদায় নেব। ঘড়ির কাঁটা বলছে এবার বিদায় নিতে হবে। যে প্রশ্নগুলো ম্যাম বললেন অবশ্যই মাথায় রাখো, রিপিট দেখতে পারবে সোশ্যাল সাইটের মাধ্যমে, অবশ্যই দেখো এবং মন দিয়ে এই চ্যাপ্টারটা পড়ো, কারণ যে প্রশ্নগুলো বলেছে, যে নাম্বারগুলো বলেছে, একটু ছবি আঁকা, একটু উদাহরণ দিলেই কিন্তু একেবারে ফুল মার্কস পাওয়া সম্ভব। দেখা হবে তোমাদের সঙ্গে আবারও অন্য কোনো দিন, এবং রোজ তোমাদের জন্য এডুকেশন অনলাইন থাকে। সঙ্গে থাকো সিটিভিএন এর।